আমানতকারীর প্রতিনিধিত্ব করে আমাদের কষ্টার্জিত সঞ্চয় ফেরতের দাবিতে ঐক্যবদ্ধভাবে আমাদের কণ্ঠে উচ্চারণ করছি। প্রায় 7 বছর ধরে বিভিন্ন এনবিএফআই এর আমানতকারীরা অব্যবস্থাপনা, দুর্বল সুশাসন এবং নিয়ন্ত্রক সংস্থার বিলম্বিত পদক্ষেপের কারণে চরম আর্থিক দুর্ভোগের শিকার হয়ে আসছেন। ব্যাংকিং খাতে বিভিন্ন সংস্কার, আমানত সুরক্ষা এবং পুনরুদ্ধার ব্যবস্থা চালু হলেও এনবিএফআই খাতে তদ্রূপ কার্যকর পদক্ষেপ যথাযথভাবে গ্রহণ করা হয়নি। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি যে ব্যাংকিং খাতে প্রয়োগকৃত যে কোনো পুনরুদ্ধার বা আমানত সুরক্ষা কাঠামো এনবিএফআই খাতেও প্রয়োজনীয় পরিবর্তন সহ আমানতকারীদের মৌলিক অধিকার অক্ষুণ্ণ রেখে প্রয়োগ করতে হবে। আমানতকারী মানেই আমানতকারী, তা ব্যাংকে হোক বা এনবিএফআই এ হোক। সুতরাং উভয় খাতেই সমান সুরক্ষা, ন্যায্য ক্ষতিপূরণ এবং সময়োপযোগী অর্থ ফেরত নিশ্চিত করতে হবে। ব্যাংক খাতের জন্য প্রণীত যে কোনো অধ্যাদেশ, বিধিমালা বা আইনগত সংস্কার এনবিএফআই খাতেও বিলম্ব না করে কার্যকর করতে হবে। আমাদের প্রধান দাবি সমূহ যত তাড়াতাড়ি সম্ভব আমানত ফেরতের জন্য একটি সুস্পষ্ট, স্বচ্ছ ও সময়সীমাবদ্ধ রোডম্যাপ ঘোষণা। আমরা জুলাই মাসের মধ্যে আমাদের সমস্ত আমানতকারী, গভর্নর বলেছিলেন যে আমানতগুলো ফেরত পাবো। সমস্যাগ্রস্ত এনবিএফআইগুলোর ক্ষেত্রে অবিলম্বে পুনরুদ্ধার কার্যক্রম বাস্তবায়ন, ব্যাংক খাতে সমমানের নিয়ন্ত্রক সুরক্ষা, এনবিএফআই আমানতকারীদের জন্য নিশ্চিতকরণ, লিকুইডেশন ও পুনরুদ্ধার প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, আর্থিক অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও দৃশ্যমান আইনগত ব্যবস্থা গ্রহণ। কর্তৃপক্ষের প্রতি আমাদের আহ্বান, যে সময়ের মধ্যে জুলাই মাসে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদের কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে সমস্ত অর্থগুলো আমাদেরকে ফেরত দেবেন, সেই কথা তারা রাখবেন। এটা আমরা এখানে বসে আমরা দাবি করছি। আমরা 6টি এনবিএফআই এর আমানতকারীদের জোটের পক্ষে 2000-এরও বেশি ক্ষতিগ্রস্ত পরিবার যৌথ সমন্বয়ক বৃন্দ আমরা দাবি করছি জুলাইয়ের মধ্যে আমাদের সমস্ত টাকা, যেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রমিস করেছিলেন, সেটা যেন আমাদেরকে ফেরত দেওয়া হয়। দুইবারে, একবার 10% আরেকবার 10%, হাইয়েস্ট 5 লাখ টাকা এরকম করে মানুষের কাছে ফেরত দেওয়া হয়। এবং সেটাতেও আমাদের অনেক ভোগান্তি হয়েছিল। যখন নাম দিত তার 6 মাস, 7 মাস, 8 মাস, 10 মাস লোকেদের অসুখ হয়ে তারা চিকিৎসা করাতে পারছে না, তাদের কাগজগুলো ফটোকপি করে আমাদের কাছে দিচ্ছে। তারপরেও আমরা তাদেরকে ওই নিয়ম অনুযায়ী প্রথম ধরেন 50 জনের দেওয়া হলো, তারপরে আবার অ্যাপ্লাই করেছে, আবার 50 জনের দেওয়া হলো। এভাবে একজন মানুষ যখন অ্যাপ্লাই করেছে তার ক্রমটা আস্তে আস্তে প্রায় 5 মাস 6 মাস চলে যাচ্ছে। এবং যারা অসুস্থ তাদের জন্য তো আর 6 মাস অপেক্ষা করা সম্ভব। কারো বিয়ে হচ্ছে ছেলে মেয়ের, বা লেখাপড়া করতে যাবে, যে সমস্ত কাজের জন্য মানুষ তাদের আমানতগুলো এখানে রাখে, যে আমার দরকারের সময় আমি টাকাটা এখান থেকে ফেরত পাবো। সেখানে আমাদের একজন আমানতকারী ছিলেন, আমি আজকে অনুরোধ করেছিলাম তার স্ত্রী অথবা মেয়েকে আসার জন্য। উনি যেদিন প্রথম পিপলস লিজিংয়ে যান সেদিন উনি এই খবরটা শুনে যে এরা টাকা দেবে না, উনি পক্ষাঘাতে পঙ্গু হয়ে যান। এবং তখনই সব মানুষ তাকে ধরে নিয়ে, ইউনাইটেড হাসপাতাল ছিল তখন কাছে গুলশানে, ওখানে নিয়ে গেছিল এবং তিনি সেই দিনই উনি দেহত্যাগ করেন। তো এই ধরনের এটা তো মানবিক আচরণই না, এটা তো অ্যাবিউজ অফ হিউম্যান রাইটস অ্যাকচুয়ালি। মানুষকে তাদের যে প্রাপ্য টাকা সেটা যদি না দিয়ে যায়। এবং আমার চাচা মোস্তফা জামান আব্বাসী, ফুপু ফেরদৌসী রহমান, তাদের সাথে সবসময় আমার খুব অপূর্ব সুন্দর সুন্দর অভিজ্ঞতা হয়েছে। কিন্তু একবার মোস্তফা জামান আব্বাসীকে নিয়ে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার সাথে দেখা করতে যাই। তার নাম ছিল মিস্টার ফজলে কবির।
তার কাছে গিয়ে চাচা যেভাবে কেঁদে কেঁদে ভিক্ষুকের মতন তার নিজের টাকাটা চাইলেন, ওটা দেখে আমার মনে হয়েছিল যে আমি এই দিনটা কখনোই দেখতে চাইনি। ওনাদের মতন চাচা একটা রিপ্রেজেন্টেটিভ, উনি প্রতিনিধিত্ব করছেন ওনার সময়ের মানুষের, যারা নিজেদের টাকাটা আমানত মনে করে, এই যে আক্তারি বেগম উনি বললেন ওনার হাজব্যান্ডের কথা, এরা সবাই সেই জেনারেশনেরই মানুষ যারা মনে করেছেন যে আচ্ছা আমার টাকাটা ব্যাংকের সুদটা যখন অনেক কম, 7%, 6%, তখন আমরা এমন একটা জায়গায় রাখি যেখানে একটা ভালো অ্যামাউন্ট পাবো। এবং জীবনযাত্রার মানও তো খুবই মানে দুষ্কর হয়ে গেছে, মানুষ একটা পেট্রোল কিনতে পারছে না, একটা চাল কিনতে পারছে না, ডাল কিনতে পারছে না, ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য বেতন দিতে পারছে না, চিকিৎসার ভার বহন করতে পারছে না। সব মানুষই চায় যে এমন একটা প্রতিষ্ঠানে আমি রাখি যেখান থেকে মাসিক ভিত্তিতে আমি কিছু একটা পাবো, যেটা দিয়ে আমার জীবন নির্বাহ সম্ভব হবে, বিশেষ করে তাদের রিটায়ার্ড জীবনে। চাচা সেখানে বসে কাঁদতে কাঁদতে উনি কাঁদতে কাঁদতে বলছেন যে আমি আব্বাস উদ্দিনের একমাত্র ছেলে, আমার আব্বা তখন মারা গেছেন অলরেডি। আব্বাস উদ্দিন আহমেদের মাত্রই 2 ছেলে, মুস্তাফা কামাল আর মুস্তাফা জামান। তো উনি বারবার বলছেন, এবং এই দৃশ্য দেখতে আমার যে কত খারাপ লাগছিল আমি আপনাদেরকে বলতে পারবো না। উনি একটা 87 বছর বয়সে উনি মারা গেলেন, এবং এই চিকিৎসার ব্যয় ভার আমরা সবাই যেরকম করে পারি, হ্যাঁ, আমি গহনাও পর্যন্ত বিক্রি করেছি, 10 লাখ টাকা একবার ইউনাইটেডে আমাকে হাসপাতালে দিতে হয়েছে। আসলে গহনা তো কিছু না, মানুষের ইমিডিয়েট সিচুয়েশন উদ্ধার করার জন্য অনেক সময় মানুষকে অনেক কিছুর কাজ করতে হয়, কিন্তু সকলের কাছে তো সেই প্রভিশন থাকে না। আমাদের দেশে আমরা সবসময় বলতে থাকি যে হিউম্যান রাইটস অ্যাবিউজ হচ্ছে, তা আমার টাকাটা যে অন্য লোকে নিয়ে গেল আর ফেরত দিল না, এটা একটা হিউম্যান রাইটস অ্যাবিউজ বলে আমি মনে করি। এবং সাধারণ মানুষ কিভাবে তাদের জীবন নির্বাহ করে, আমাদের গল্পগুলো শুনলেন, আমারটা শুনলেন, মনিরাঞ্জি শুনলেন, শায়লা, তারপরে ট্রাস্ট যেটা, খালেদ মনসুর ট্রাস্ট যেটা, এবং মিসেস আক্তারি তার গল্পটা শুনলেন, ইসলামিয়া যে সোসাইটি আছে, কোঅপারেটিভ সোসাইটি, সেটার গল্পটা শুনলেন। আমি জানি যে আপনাদের প্রত্যেকের কাছে যদি মাইক্রোফোন ধরি, প্রত্যেকেই আপনারা একটা করে এই জীবন সংগ্রামের গল্প আমাকে বলবেন। এবং পিপলস লিজিংয়ে আমি যখন ডিরেক্টর হয়েছিলাম, 1 বছর ছিলাম, আমার মনে হয়েছিল যে এত ডিপ্রেসড একটা সময় আমি বোধহয় আর জীবনে কোনোদিন কাটাইনি। কারণ প্রত্যেক দিন ডিপোজিটররা আমার নম্বর জোগাড় করে আমাকে ফোন করে করে তাদের মানে প্রথমেই তাদের গল্পটা আমাকে বলতো যে আমার হাজব্যান্ডের ক্যান্সার, বা আমি বাড়ি ভাড়া দিতে পারছি না, বোনের বাড়িতে এসে উপস্থিত হয়েছি। এক একজনের চেয়ে এক একজনের গল্প আরও করুন, এবং সেই করুণ বিষাদ শুনতে শুনতে আমার মনে হচ্ছে আমি নিজে, কারণ সকল মানুষ এই করুণ বিষাদ গল্প শুনতে পারে না, শুনলে তো নিজেরও খুব খারাপ লাগতে থাকে, আরেকজনের জন্য করার জন্য যখন মনে হয় যে আমি এত অসহায়, আমি কারোর জন্য কিছু করতেই পারছি না, নিজেরও খুব অসহায় লাগে। যাই হোক, সেই অবস্থা যেন আমরা কাটিয়ে উঠতে পারি। আমরা সরকারের কাছে এবং আমাদের বাংলাদেশ ব্যাংকের কাছে এখন আমরা নতুন নেতৃত্ব পেয়েছি, উভয় ক্ষেত্রেই আমরা চাইবো যে আমাদের দিকেও সরকার তাকাবেন, এবং এই যে এতগুলো প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এবং তার মাধ্যমে যে এতগুলো মানুষ তারা নির্যাতিত হয়ে আজকে রয়েছে, তাদের দিকে তাকিয়ে তাদের অর্থটা ফেরত দেওয়ার একটা ব্যবস্থা করবেন যত তাড়াতাড়ি সম্ভব। আর আজকে মিডিয়ার ভাই বোনেরা, আপনারা যারা এখানে এসেছেন, আমার খুবই ভালো লাগছে আপনাদের সাথে পয়লা বৈশাখের যে আনন্দ, সেটা আনন্দ ভাগাভাগি করে নিতে পারলে খুব ভালো হতো। কিন্তু একটা বিষাদময় অনুষ্ঠানের মধ্যে আপনারা তো বোঝে হাজির হয়েছেন, আমাদের কথা তো যদি প্রচার করেন তাহলে এই লক্ষ মানুষের আরতিগুলো পৌঁছে যাবে সেইখানে যেখানে আমরা আশা করছি যে আমাদের নতুন সরকার, আমাদের বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর, তারা এটার প্রতি দৃষ্টি আবদ্ধ করবেন এবং আমাদের জন্য একটা কিছু সমাধান অতি শীঘ্রই আমরা যেন পাই, সেটার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। সব শেষে আমাদের কার্যক্রমের শেষে অপেক্ষা করছি আমরা ডক্টর আব্দুল নূর তুষারের জন্য। জাফর, আপনি কি আরো অপেক্ষা করতে চান, না লাস্টে একটু সমাপনী কিছু বলবেন?